ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। সংস্কার কাজের প্রথম লক্ষ্য কি, এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রথম হলো সংবিধান সংশোধন। সংবিধানে হাত দেয় এটাই সুযোগ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে দেশের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সংশোধনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেমন সংযোজন হয়েছে, তেমনই হয়েছে বাতিলও। রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজনে ইচ্ছে মতো বদলেছে সংবিধান। তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই সরকারের এখতিয়ার নিয়েও এসেছে প্রশ্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার শুধু রাজনৈতিক দলগুলোরই। আসলেও কি তাই? অন্যদিকে বিচার বিভাগ কি রাজনৈতিক প্রভাব মুক্ত করে যেতে পারবেন ডক্টর ইউনূসের সরকার? আছে সেই প্রশ্ন। কারণ এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীরা যেমন ছাড়া পেয়েছেন, তেমনি দ্রুত গতিতে বাতিল হচ্ছে অনেক মামলা এবং হয়েছেও। সংস্কার করলেই কি পরে তা টিকিয়ে রাখতে পারবে রাজনৈতিক দলগুলো? সংস্কারগুলো কেমন হওয়া দরকার সে বিষয়ে চলছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপও। সেই সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না ডাকা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে ভাবা হচ্ছে তাদের। যদি তাই হয়, তবে জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎই বাকি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন আমাদের সাথে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন আমাদের সাথে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। দর্শক আছেন আপনারা যারা নিয়মিত এই আয়োজন দেখে থাকেন, তাদেরকে স্বাগত জানাই। এবং আজকে সংবিধানের কমিশন গঠন হয়েছে 9 সদস্যের। সেই কমিশনও বা কেমন হলো, সংবিধান পুনর্লেখন নিয়েও একটি আলোচনা ছিল, সেটি বা সংশোধন করলে কেমন হবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, অতিথির প্রতি কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আজকে কমিশন গঠন হয়েছে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন। 9 জনের নাম আমি জানি না আপনি ইতিমধ্যে জেনেছেন কিনা, কিছুক্ষণ আগেরই খবর। কেমন হলো কমিশন এবং সংবিধান প্রশ্নে আসলে কি ধরনের সংস্কার জাতীয় পার্টি এবং আপনি চান? জি ধন্যবাদ। বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। 250 বা প্রায় 250 বেশি বছর থাকা সত্ত্বেও ইউএসের সংবিধান মাত্র 25 বার সংশোধন হয়েছে, 26 বার। 26 বারের মধ্যে প্রথম 10টাই ছিল বিল অফ রাইটস, মানে 10টা সংশোধনের মিলে একটাই হয়েছিল অ্যাট এ টাইম। মূলত 17 বার ইউএসের সংবিধান সংশোধন হয়েছে। এখন আমাদের সংবিধানের সম্পর্কে প্রথম যে তত্ত্বটি আসছে, পুনর্লিখন নাকি অ্যামেন্ডমেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি পুনর্লিখিত সংবিধান করার জন্য যে সর্বদলীয় ঐক্য প্রয়োজন, সেই ঐক্যটা এখন খুব একটা ভিজিবল হচ্ছে না, এবং যত দিন যাবে অনৈক্যটাই বাড়বে। এবং আমি একটি কথা স্পষ্ট বলেছিলাম যে আওয়ামী লীগকে হারাতে, শেষের দিকে আওয়ামী লীগের পতন ঘটাতে ডানপন্থী, বামপন্থী, উগ্র ডান, উগ্র বাম, মধ্য ডান, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই সবাই একত্রে নেমেছিল। একটা কমন প্ল্যাটফর্ম ছিল। প্ল্যাটফর্মটা কি? যে আওয়ামী লীগকে এখন আমাদের পতন ঘটাতে হবে। কিন্তু এখন যখন আপনি বামপন্থী একটি সংবিধান করতে চাবেন, তখন তো ঐক্যমত হবে না। আপনি যখন ডানপন্থী সংবিধান করতে চাবেন, তখন তো ঐক্যমত হবে না। আপনি 71-এর প্রশ্ন তুললে অলরেডি এটা নিয়ে বিভাজন হয়ে গেছে। জাতীয় সঙ্গীত নিয়ে তীব্র বিতর্ক, শাপলা আমাদের জাতীয় ফুল হবে কি না, এইসব বিষয় তো বিতর্কের ঊর্ধ্বে। সো সংবিধান পুনর্লিখন আমি মনে করি অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ হবে, এবং আমি সেটাকে মনে করি না রাষ্ট্রের জন্য সঠিকভাবে এই সময় উপযোগী হবে। এবং আমি যে এক্সাম্পলটি সবসময় দিই, পাকিস্তানে কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে 10 বছর সংবিধান ছিল না। এই 10 বছরে 8 জন প্রাইম মিনিস্টার আসছিলেন, তারা কোত্থেকে আসছেন কেউ জানে না। তো ওখান থেকেই ক্রাইসিস শুরু হয়েছে। তো বাংলাদেশে ওই ক্রাইসিসটার পথ আমরা দিতে চাই না, কারণ যারা আন্দোলন করেছে তারা আন্দোলন করার পরে এখন কিন্তু তারা তাদের আদর্শটা চাপিয়ে দিতে চাবে, সেটা সর্বজনীন না হলেও। 71 এই প্রবলেমটি হয়েছিল। যেমন অধ্যাপক সলিমুল্লাহ খুব চমৎকার করে বলেছেন যে আমাদের ধর্মনিরপেক্ষতা সহ 4টি বিষয় উনি বলেছেন, সমাজতন্ত্রও বলেছেন, যে এগুলো তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের মাথায় ছিল না, সাধারণ মানুষ বাঙালির মাথায় ছিল না, কিন্তু যারা মুক্তিযুদ্ধ লিড করেছে তারা এই জিনিসটাকে ইম্পোজ করেছে। আরেকটা কথা উনি প্রায়ই বলেন যে 72-এর সংবিধান হলো, সেই সংবিধানে যারা নির্বাচিত ছিল তারা তো বাংলাদেশের নির্বাচিত এমপি ছিলেন না, অর্থাৎ 70 সালে নির্বাচিত ছিলেন, যেটা কথা আপনার টকশোতে বলেছি। তারা বাংলাদেশের নাগরিক ছিলেন,
পূর্ব বাংলার নাগরিক ছিলেন, পূর্ব পাকিস্তানের নাগরিক, তাদের ভোটও দিয়েছে পূর্ব পাকিস্তানের লোকজন, এবং ওই সংবিধানটার উপরই পরবর্তী নির্বাচন হয়েছে। ওই সংবিধানের উপরই পরবর্তীতে ৭৩-এর সরকার শপথ নিয়েছে। পরবর্তীতে সকল সরকার ওই সংবিধানকে ট্যাসিটলি র্যাটিফাই করেছে। ওটা একটা মীমাংসিত প্রশ্ন, ওটাকে এনে ডিবেট করে ওইটাকে চেঞ্জ করে নতুন সংবিধান করতে হবে। আমি মনে করি আমরা সংকটে আছি। দেন আসেন একটা প্রশ্ন, তিনজনই খুব সিনিয়র আইনজীবী, ওনারা আমাকে অ্যাডভাইস করতে পারবে। আর্টিকেল 93 অব দ্য কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতির অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে। সেখানে বলা আছে সংবিধানে সংযোজন বিয়োজন করতে পারবে না অর্ডিন্যান্সের মাধ্যমে। এখন মানে কাঠামো পরিবর্তন করতে পারবে না, নতুন কিছু অনুচ্ছেদ আনা যাবে কিনা বিতর্ক হতে পারে। কিন্তু যে স্কেলের অ্যামেন্ডমেন্ট আমরা বলতে চাচ্ছি, আমরা যেটা বলছি ফেডারেল গভর্নমেন্ট, আনুপাতিক ভোটিং ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা অন্য অনেক রিফর্মগুলো, কমিশন রিফর্ম আর সব কিছু, আমি সেগুলো আর ডিটেলস বলবো, সেই রিফর্মগুলো তো অর্ডিন্যান্স নিয়ে আসা খুবই কঠিন হবে। তাহলে এই রিফর্মটা আলটিমেটলি তো করতে হবে পরবর্তী সংসদকে। সো আলটিমেটলি ইটস এ পলিটিক্যাল কোশ্চেন, আলটিমেটলি এটা পলিটিশিয়ানদেরকে সাথে নিয়েই করতে হবে, এবং পলিটিশিয়ানদের সম্মতি দিতে হবে যে আমরা আপনাকে সংবিধানের এই অ্যামেন্ডমেন্টগুলো করার অধিকার দিলাম বা এই বিষয়ে আলোচনা করার অধিকার দিলাম। এখন যে পরিস্থিতিটা আসলে তৈরি হচ্ছে, অনেক ধন্যবাদ, আপনি একদম স্পষ্ট করেছেন যে কেন কিভাবে কোথায় আমার সংবিধানের ক্ষেত্রে সংকটটা আছে। যদি সেটা পুনর্লেখন করতে চায়, পুরো বিশ্বে আসলে এমন উদাহরণ মাত্র একটি দেশে আছে, এছাড়া পুনর্লেখনের কোনো উদাহরণ এখন পর্যন্ত নাই। কাজে আমাদের এত বড় সংকটে আমরা আছি কিনা যে আমাদের সংবিধানটা পুরোটাই বাদ দিয়ে দিতে হবে, সেই প্রশ্ন তো আসলে প্রশ্নাতীত, কারণ আপনি এটা বলেছেন যে সেটা বড় ধরনের সংকট ডেকে নিয়ে আসবে। তার মানে সেটা সংশোধনের দিকেই হয়তো যাবে, কিন্তু সেই সংশোধন এই সরকারের ম্যান্ডেটে আছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। এখন অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসি। সংসদে 2/3 ভোট লাগে সংবিধান পরিবর্তন করার জন্য। এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে সংবিধানের কোনো সংশোধন, বিয়োজন, সংযোজন এগুলো কেমন করে কোন পন্থায় করবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আজকে যে কমিটিটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে প্রফেসর আলী রিয়াজ, এটা প্রধান জি, তো উনি তো 5ই আগস্টের পরে সেমিনারে উনি বলেছিলেন, হ্যাঁ, ওনার উদ্যোগে সেমিনারটা হয়েছিল, পুনর্লেখন করার কথা উনি বলেছিলেন। এখন তাকে আবার সংবিধান সংস্কার কমিটির প্রধান করা হয়েছে, এবং অন্যান্য সদস্যরা যাদের আজকে নাম দেখলাম মোটামুটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। হ্যাঁ, সবাই ভালো করবে আর কি। না, সংস্কার তো প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, বর্তমান যে সংবিধানটা আছে সেখানে আপনি যদি আর্টিকেল 7টা দেখেন, এখানে তো বলাই হয়েছে যে কিছু বিষয় এখানে হাতেই দেওয়া যাবে না, এবং এগুলো দিলে রাষ্ট্রদ্রোহ হবে। তা আগে তো সেই বিষয়গুলো আমাদের মীমাংসা করতে হবে। এখন যদি আমরা একেবারেই হাত না দিই তাও তো সম্ভব না। আমরা এই সরকারের ম্যান্ডেট একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অত্যন্ত দ্রুততম সময়ে। অন্য যে সংস্কারগুলো করেছে এগুলো মোটামুটি আমরা একমত, হ্যাঁ, সব রাজনৈতিক দল এগুলোর বিষয়ে কোনো। শামীম পাটোয়ারি যেটা বলেছেন যে সংবিধানে হাত দেওয়াটা খুবই কঠিন, কিন্তু একেবারেই না দিলে পরে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা, যেমন ধরেন 15th অ্যামেন্ডমেন্ট যেটা সর্বশেষ যেটা হাসিনা করে গেল, এটা পুরাটাই তো সংবিধানের খোলসে পরিবর্তন করে ফেলেছে, এবং সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারও নাই। তারপরে এই যে পার্লামেন্টে এক্সিস্টিং পার্লামেন্ট এটা কন্টিনিউ করবে আরেকটা পার্লামেন্ট না আসা পর্যন্ত। এই যে কতগুলো বেসিক স্ট্রাকচার, যেটা আমরাকে বলি যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, 8ম সংশোধনের রায়ও কিন্তু সেটা বলেছে, কিন্তু এগুলো কিন্তু হাসিনা মানে নাই, তার মতো করে সে সংবিধানকে একেবারে পাল্টে দিয়েছে। বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী রায়ের পরে, হ্যাঁ, বা রায় হওয়ার আগেই উনি পঞ্চদশ সংশোধনীটা করে ফেললেন। এটা একটা জাতির সাথে প্রতারণা। তো সেই জায়গায় এখন আমাদের তো ঐক্যমত পৌঁছাতে হবে যে কোথায় কোথায়, খুব বেশি না, হ্যাঁ, মানে কিছু বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন, সংস্কার কমিটি যেটা আসছে, যেমন আগে বলা হয়েছিল তারা আগে সংস্কার প্রস্তাবগুলো আনবে,
তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। কিন্তু এখন আমরা রাজনৈতিক দলগুলো বলছি যে আগে আমাদের সাথে আলোচনা করতে হবে এবং আমাদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো আপনি বিভিন্ন সংস্কার কমিটিতে উত্থাপন করেন, তাইলে মনে হয় যে একটা জায়গায় আমরা আসতে পারবো। সেখানে আমি আশাবাদী যে যেহেতু হাত দিচ্ছে এবং 3 মাস তারা সময় নিচ্ছে বা ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে কাজটা হয়ে যাবে, আগেও হতে পারে, এটা কোনো কঠিন বিষয় না। খামোকাই আমরা রাজনৈতিক দলগুলো যেন এটা নিয়ে একটা সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে না ফেলি, কারণ সেখানে আমাদের ঐক্যমত হচ্ছে এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য এবং রাষ্ট্র সংস্কারের বিষয়েও তাদেরকে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। তো সেইখানে যে আমাদের আলোচনাটা শুরু হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমার মনে হয় যে এটা টাইম টু টাইম বসা উচিত। এটা কোনো এমন না যে আমরা একটা কতগুলো ফর্মালিটিস করছি। আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চাই এবং সার্বিকভাবে এটা কোনো রাজনৈতিক সরকার না এবং তাদের কোনো সেরকম অভিজ্ঞতাও নেই একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলো অবশ্যই আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করবে এবং টাইম টু টাইম বসে শুধু সংস্কার না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর এখানে অংশীদারিত্ব থাকা দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের ঘটনা আমরা দেখছি এখন কয়েকজনের সাথে হয়েছেও, সেটি আসলে কতক্ষণই কার্যকর প্রভাব পরবর্তীতে এই সরকারের সক্ষেত্রে পরে সেই আলোচনা তো আমরা নিশ্চয়ই আসবো আপনার সাথে। অ্যাডভোকেট শফিউল চৌধুরী, আমাদের সাথে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম আছেন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানের মধ্যে না থাকলেও তারা আছে, কারণ এবং আমাদের সংবিধানের আলোকেই এই উপদেষ্টা পরিষদ তাদের শপথ নিয়েছেন এবং শপথের এক জায়গায় স্পষ্ট করে লেখা ছিল, যে জায়গায় লেখা ছিল যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করিব, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব, তার শপথের একটা লাইন। সেখানে যদি এই কমিশনের চেয়ার আগে থেকেই বলে থাকে আমি সংবিধানটাকেই পরিবর্তন করতে চাই, সেটা এই সরকারের শপথের বিপরীতমুখী একটা অবস্থান কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেন যে আমি সংবিধান রক্ষণ করব, আপনার যা কিছু দরকার আছে সব কিছু আপনি যে কথাগুলো বললেন, যে ওয়ার্ডিংগুলো দিতে লিটারেল মিনিং যেটা আর ডিকশনারি মিনিং ডিফারেন্ট হয়। কিন্তু এখন আপনি যদি বলেন যে এই সরকারটা কি বৈধ কিনা, তাই না? তো স্যার একটা আর্টিকেল, আমাদের যে আর্টিকেল 7-এর যে কথাটা বলেছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটাই হচ্ছে যে সংবিধানের মধ্যে যাবে। জনগণ যদি চান তাহলে আপনার পরিবর্তনও করতে পারবেন ওনারা সংবিধান। আমার কথা হচ্ছে যে আমার বন্ধু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে 17বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আপনার সংবিধান সংশোধন করেও সংবিধানের কথা কেউ কিন্তু মনে রাখেন না। আপনি আমাকে বলেন যে পার্লামেন্টে যতজন মেম্বার ছিলেন 67% ছিলেন আপনার ব্যবসায়ী, উনি তো আপনার সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন না। তো পার্লামেন্টারি প্রসিজিওর কতজন জানেন? পার্লামেন্ট মেম্বার যিনি আইন প্রণয়ন করবেন ওনারা কতগুলো অ্যামেন্ডমেন্ট দিয়েছেন আমি তো জানি যতটুকু, ইফ আই এম নট রং, যে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইং, তারপরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের যে আমলা যারা একটু দক্ষ, যারা মেধাবী, তারা এগুলো করে দেন, তাদের মন্ত্রীরা নিয়ে সেটা ট্রেজারিতে বিল আকারে পেশ করেন সংসদে। এটাই কিন্তু আমাদের দেশের সংস্কৃতি হয়েছে। যারা মাঠের রাজনীতি করেন, যাদের কাছে অর্থবিত্ত নেই, তারা কখনো এমপিও হতে পারছেন না। আপনার যে ব্যবসায়ীরা যারা আছেন তারা মোটামুটিভাবে মনোনয়নগুলো পাচ্ছেন এবং এমপি হচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি আশা করবেন যে সংসদ কিভাবে কাজ করবে? একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সংবিধান সংশোধন করলেন, কিন্তু আপনি যদি বারবার সংবিধানকে অমান্য করেন, আপনি শুধু একটা কথা আমি বলি যে ত্রয়োদশ সংশোধনী, আমি তত্ত্বাবধায়ক সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল 2005 সালে। সলিমুল্লাহ, প্রয়াত অ্যাডভোকেট সলিমুল্লাহ সাহেব নামে একজন ভদ্রলোক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার লিগ্যালিটি নিয়ে, যে এটা অবৈধ। সে জায়গাতে আপনার অ্যাডেড পার্টি হলেন কি আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব, প্রয়াত সাধারণ সম্পাদক, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যিনি রিটকারী ছিলেন সলিমুল্লাহ সাহেবের বিরুদ্ধে উনি পার্টি হলেন। একটা পর্যায়ে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবও অ্যাডেড পার্টি হলেন, একসঙ্গে আব্দুল জলিল সাহেব
মান্নান ভূঁইয়া সাহেব এক প্ল্যাটফর্মে, সলিমুল্লাহ সাহেব আরেক প্ল্যাটফর্মে। পরবর্তীতে সলিমুল্লাহ সাহেব মারা যাওয়ার পরে ওনার জায়গায় স্থলাভিষিক্ত হলেন রিটকারা হিসেবে আব্দুল মান্নান, আপনার সাবেক একজন আওয়ামী লীগের এমপি মান্নান খান উনি। সেখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বৈধ হাইকোর্টের রায় হয়েছে, রিটটাকে আপনার ডিসচার্জ করে দিয়েছে রুলটাকে। স্যার অ্যাপিল করেছেন আপনার জলিল সাহেব, মান্নান ভূঁইয়া সাহেবরা অ্যাপিল করেছেন, অ্যাপিলের ডিভিশনে ছিল। দেখেন আওয়ামী লীগের অবস্থানটা দেখেন, সরকার পরিবর্তন হয়েছে, আপনার 1/11 সরকার এসছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এসছে ওনাদের 2/3 আছে, যে 2008 সালের যে নির্বাচনটা সেখানে যে 2/3 পাওয়াটার পেছনে যে সিগনিফিক্যান্ট কিছু কারণ ছিল যেটা অনেকে বলেন না, এই ত্রয়োদশ সংশোধনীটাকে ঘায়েল করার জন্যই কিন্তু 2/3 আসন তাদেরকে দেওয়া হয়েছিল। এখন আপনি বললেন যে আপনার কাছে কি প্রমাণ, আমি সেখানে যাব না, ওটা অন্য একদিন আলাপ হতে পারে। অ্যাপিলেট ডিভিশনে পরবর্তীতে আপিল হিয়ারিংয়ে আপনার রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ চলে গেলেন কোথায়, সলিমুল্লাহ সাহেবের পক্ষে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ এটাই নিয়ে গেলেন। তার মানে কি দেখেন ডাবল স্ট্যান্ডার্ড আওয়ামী লীগের কি ছিল, আপনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কন্টেস্ট করলেন, ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। একটা পর্যায়ে আপনার বলেছে কোর্ট যে এটা অসাংবিধানিক, তবে আরও 2 মেয়াদের জন্য আপনার প্রয়োজন আছে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা, তারপরে আমাদের রাজনৈতিক দলের নেতাদের যেই আপনার যেই বাহ্যিক যে আমাদের এইটা বলি আমরা চুক্তি বলি যেটাই বলি না কেন, সব কিছু মিলিয়ে পার্লামেন্টে আপনার পূর্ণাঙ্গ রায়ের আগে অ্যামেন্ডমেন্টটা হয়ে গেল। তাহলে আপনি কেন আদালতকে বিতর্কিত করলেন? এই সংবিধানের দোহাই দিয়ে, এই সংবিধানের মধ্য থেকে আপনি আদালতকে কলঙ্কিত করেছেন, এবং আপনার সংসদে যেই সংসদ আপনার সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ, আইন বিভাগ, সংসদ, নির্বাহী বিভাগ সব কিছু কিন্তু আলাদা। তো আপনি একদিকে আদালতের কাঁধে বন্দুক রাখলেন আর গুলিটা করলেন চূড়ান্তভাবে সংসদে, যেটা আপনার কখনো করা উচিত হয়নি। সেটার জন্যই তো তাদের বিচার হওয়া উচিত। এখন আপনি যে কথাটা আমরা বলছি, আমি একটা জিনিস বলবো, এটাতে অনেক আইনজীবী বন্ধুরা আপনার আহত হতে পারেন। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, আমি এটার পক্ষে না। ব্রিটেনের তো আপনার লিখিত কোনো সংবিধান নেই, তারা কি চলছে না? বেসিক স্ট্রাকচার মানে কি বলছেন, যে আমাদের জাতীয় ফুল, জাতীয় সংগীত, জাতীয় ওগুলি বাদেও আরো কিছু আছে। যেমন আমি আপনাকে শুধু আমি কাঠামোর কথা বলছি না, আমি আইনজীবী তো, স্যার আইনজীবী, আমার বন্ধু শামীম হায়দার পাটোয়ারি আইনজীবী, অনেক আইনজীবীরা নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন। যখন আপনার ওনার মানে ভালো কাজের মধ্যে এরশাদ সাহেব করেছেন একটা ঔষধ নীতি, ডক্টর জাফরুল্লাহ সাহেব আরেকটা করেছেন, এটা স্বীকার করাই উচিত, যেটা উনি করেছিলেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রংপুর, চিটাগং, কুমিল্লা আর কোথায় কোথায় ছিল, সেটা আপনার বিরোধিতা করেছিলেন স্যার। 8 বিভাগে আমরা তো তখন আসিনি, স্যার তো ছিলেন, তো সেটার বিরোধিতা করেছিলেন সিনিয়র কয়েকজন প্রয়াত আইনজীবী। আমি ওনাদের বিরোধিতা করছি না, তবে আমাকে একজন বলেছিলেন যে কেন করেছিলেন সে কথাটা আমি বলছি না, তবে উনি বলেছেন, স্বীকার করেছিলেন যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। কিন্তু আপনি মনে করেন যে এটি আসলে পুনর্লেখন করা সম্ভব? আপনি মনে করেন যে স্ট্রাকচার জনগণ যা চাইবে তাই কি আপনি গণভোট দিয়ে দেন? হ্যাঁ, জনগণ যা চাইবে গণভোট দিয়ে দেন। গণভোটটা নাই, আমরা রাখেন না, সেজন্য তো বলছি গণভোটের বিধানটা তো আসা উচিত। এখন প্রশ্নটা হচ্ছে যে সেটা হচ্ছে পুনর্লেখন হোক বা সংশোধনের জায়গা হোক, এমনকি আমি বলি যে বেসিক স্ট্রাকচারও চেঞ্জ করা যাবে। একটা ঘটনা হচ্ছে বেসিক স্ট্রাকচারও যদি পরিবর্তন করতে হয় বা সেটা সংশোধনও করতে হয়, আমাদের প্রশ্ন হচ্ছে সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। আপনারা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছান, একটা কিছু রেখে যেতে পারে এই সরকার, দিক নির্দেশনা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কার কমিটি যা কিছু হলো, কিন্তু নাকি এই সরকারই কোনোভাবে সেই সংবিধানে হাত দিতে পারে, এই প্রশ্নটা এখন নতুন করে তৈরি হয়েছে। আমি সেই প্রশ্নের উত্তর নিতে বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা সংবিধান কিভাবে এটা আসলে সংশোধন অথবা পুনর্লেখন এই সরকার করতে পারবে নাকি কোনোভাবে, আমরা সেই আলোচনাতে এখন আছি। আমাদের সাথে শামীম হায়দার পাটোয়ারি আছেন। আমরা তার কাছে অবশ্যই জানতে চাই যে আসলেও যে কথাটা আপনি শুরুতে বলছিলেন যে আমাদের তো সংসদ লাগবে একটা সংশোধন করার জন্য, তাহলে এই সরকার শুধু কমিশনের থেকে যত কিছু আছে পরামর্শ নেবেন, তাদের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড়া করে রেখে যাবেন, বা সংশোধন কোন জায়গায় দরকার সেটি বলবেন, নাকি আসলেও সংবিধান পরিবর্তনের কোনো উপায় এই সরকারের আছে? দেখুন, কয়েকটা বিষয়। একটা হচ্ছে, যদি আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ে সম্মতিক্রমে রিফর্মগুলোকে আপডেট করা না হয়, তাহলে এই কমিশন একটা নখদন্তহীন একাডেমিক কমিশন হয়ে যাবে।
আরেকটি হচ্ছে আর্টিকেল 93-তে আমি যেটা দেখলাম সেখানে বলা আছে যে আপনি অর্ডিন্যান্স দিতে পারবেন, তবে ফর অল্টারিং অর রিপিটিং এনি প্রভিশন অফ দিস কনস্টিটিউশন আপনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন না রাষ্ট্রপতি। এটা আসলে আমাদের দেশে তো প্রাইম মিনিস্টার এত ক্ষমতাবান হবে এটা চিন্তা করে কখনো সংবিধান করা হয়নি। আমাদের ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতি রাজার ভূমিকায় কখনো যেন না আসে। কাঠামোটা কিন্তু সেটাই, যে রাষ্ট্রপতি যেন ইংল্যান্ডের টাইরান রাজার মতো না হয়, সেই ক্ষমতাগুলো কার্টেল করা ছিল। এখন অনেকেই বলছে জনগণ চাচ্ছে, বিপ্লবী সরকার চাচ্ছে, ছাত্র জনতা চাচ্ছে। যে এই জনতা চাচ্ছে এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? হ্যাঁ ভোট করতে হবে, অথবা অনলাইন ভোটিংয়ে যেতে হবে, অথবা রাজনৈতিক দলগুলোর সম্মতি আসতে হবে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস গতকালকে পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছেন, এটা খুবই ভালো দিক। আমি মনে করি যে সংস্কার কমিশনগুলো হয়েছে প্রত্যেকেরই রাজনৈতিক দলের মিড লেভেল নেতার সাথে, প্রতিনিধির সাথে কন্টিনিউয়াস আলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারগুলোকে অন না করে এই সংস্কার হবে না। নাও বেসিক স্ট্রাকচার বা ইংল্যান্ডের কনস্টিটিউশনটা তো আনরিটেন অ্যান্ড ফ্লেক্সিবল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবল। আমরা যেমন 151 হলে আইন পাস করতে পারি, ওরা 151 দিয়ে নর্মাল সংবিধানও পরিবর্তন করতে পারে। সবচেয়ে কঠিন হচ্ছে ইউএসের সংবিধান, ওটা সিনেটে পাস করতে হয়, হাউস অফ কমন্সে পাস করতে হয়, আবার প্রত্যেকটা প্রদেশে পাস করতে হয়। ইটস ভেরি ডিফিকাল্ট। নাও বেসিক স্ট্রাকচার ডক্টরিনের একটু সময় থাকে বলি, জোসেফ কনরাড নামে একজন জার্মান এই ফিলোসফিক্যালি দেখেছিলেন যে সব সংবিধানের কিছু জিনিস কখনো পরিবর্তন করা যাবে না, গণতন্ত্র পরিবর্তন করা যাবে না, রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আমাদের দেশে যেমন ইউনিটারি ক্যারেক্টার আছে, এটা পরিবর্তন করা যাবে না। আমাদের 8 অ্যামেন্ডমেন্টে বলেছে, যেটা অসীম ভাই বললেন। ইন্ডিয়াতে কেশবানন্দ ভারতী যখন মামলাটা আসলো, তখন ইন্ডিয়ার জুডিশিয়ারি কমপ্লিটলি পোলারাইজড। একটা গ্রুপ স্ট্রংলি অ্যাগেন্স্ট ইন্দিরা গান্ধী, হেজ, গ্রোভার, সিকরি, সেতুল, আরও 6-7 জন ছিল। আরেকটা গ্রুপ হচ্ছে প্রো গভর্নমেন্ট। তখন একে রয় সহ আরও 4 জনকে নিয়োগ দেওয়া হলো যাতে ইন্দিরা গান্ধীর পক্ষে জুডিশিয়ারি ভারী আসে। কিন্তু আলটিমেটলি একজন বেশিতে কেশবানন্দ ভারতীর জাজমেন্টটা পাস হয় যে বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড করা যাবে না। ওই জাজমেন্টটাকে বেস করেই কিন্তু আমাদের দেশে বেসিক স্ট্রাকচারের জাজমেন্টটা আসছে। দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল জাজমেন্ট কমপ্লিটলি। আমি এটা বই পড়েছি। এখন আমাদের দেশের সামনের যে কাঠামোগুলো পরিবর্তন করতে হবে, এটা তো বেসিক স্ট্রাকচারকে লাগবেই। যেমন আপনি ফেডারেল গভর্নমেন্ট করবেন, বেসিক স্ট্রাকচার হয়ে গেল। আপনি যদি আনুপাতিক ভোট সিস্টেম করেন, বেসিক স্ট্রাকচার হয়ে গেল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করেন, বেসিক স্ট্রাকচার হয়ে গেল। এগুলো আমার ব্যক্তিগত অভিমত, একটা চার্টার করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই চার্টারের বিষয়ে অনুচ্ছেদ অনুযায়ী গণভোট হওয়া উচিত। যদি মনে করেন এই কাঠামোতেই পরিবর্তনটা হবে, এই অনুচ্ছেদের পক্ষে কত % ভোট পড়লো, ওই অনুচ্ছেদের পক্ষে কত % পড়লো, এইটা করা যেতে পারে। এইটা করার মতো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ দেশব্যাপী এই মুহূর্তে সরকারের নাই। তাহলে এই জিনিসগুলো আলোচনা ছাড়া বাস্তবে ক্রিস্টালাইজ করার পথে অনেক দেরি আছে বলে আমি মনে করছি। এবং সেক্ষেত্রে আমি মনে করি সরকার যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, অর্থনীতি ঠিকাতে না পারে, ক্রাইম কমাতে না পারে, দেশের ইকোনমি ইনফ্লেশন যেটা 25 সাল পর্যন্ত লজিক্যালি বাড়বে, এটার জন্য এই সরকারকে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু সম্ভাবনা যদি দেখাতে না পারে, তাহলে এই একাডেমিক আলোচনাগুলো একাডেমি থেকে যাবে। নাও আরেকটি বিষয় বলবো, সংবিধানকে রেখেই আমাদের সংবিধান সংশোধন করতে হবে। কারণ আমরা 71কে নিয়ে কোনো বিতর্ক চাই না। কারণ 71কে নিয়ে যদি আপনি সংবিধান যেই মুহূর্তে বলবেন নতুন সংবিধান হবে, সেই মুহূর্তে 71কে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার অনেকে সুযোগ পাবে। আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। তবে 24-এর ধারণাটা, চেতনাকে কিভাবে সংবিধানে আনা যায় সেই বিষয়ে ডিসকাশন হতে পারে। 71কে সম্পূর্ণ আনডিসপুটেড রাখতে হবে, আমাদের 52কে আনডিসপুটেড রাখতে হবে। এগুলো আমাদের ইতিহাসের পার্ট। এই ইতিহাস একদিনে তৈরি হয়নি। কিন্তু সেখানেও প্রশ্ন আছে যে 71 কতখানি রাখবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যে, তার অন্য সমন্বয়কদের বক্তব্যে আমরা এর মধ্যে অনেকখানি সন্দিহান হয়ে যাচ্ছি যে 71 প্রশ্নে আসলে তারা আপোষহীন থাকবে কি থাকবে না। কিন্তু যেহেতু সংবিধান প্রশ্ন বারবার একই রকম এসছে, আমি সুব্রত চৌধুরীর কাছে একটা কথা জানতে চাই। সেটি হচ্ছে, বলা হচ্ছে যে এই সরকার আসলে কোন ম্যান্ডেটে এই সংবিধান পরিবর্তন করতে পারবে। একটা বললো গণভোট হতে পারে, ঐক্যমত্য হতে পারে, কিন্তু সেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে একদম সংবিধানই পরিবর্তন করে যেতে পারবে এই সরকার? আপনার কি সেটা মনে হয়, নাকি তারা কিছু সুপারিশমালা রেখে যেতে পারবে, রাজনৈতিক দলগুলো সেটি আসলে সংসদে পরিবর্তিত করবে? আচ্ছা, আমি জিনিসটা একেবারে সহজ করে দিচ্ছি। ভালো, জি। 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই কিন্তু চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে। ওখান থেকে আমরা যদি এই সময়ে আশা করছি যে 15th অ্যামেন্ডমেন্টটা যদি ইনভ্যালিড, আল্ট্রা কনস্টিটিউশন যদি ঘোষণা করা হয়, তাহলে আমরা অরিজিনাল সংবিধানে চলে যেতে পারি। এটা একটা বিরাট সম্ভাবনা আমাদের সামনে। 72 সংবিধান, 72 সংবিধানের কথা না, 15th অ্যামেন্ডমেন্ট গেলে অনেক কিছুই রেস্টোর হয়ে যাবে, যেটা শেখ হাসিনা একেবারে ড্যামেজ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আসেন
আপনি ইয়েটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হ্যাঁ, এটা তো একটা রিভিউ গভর্নমেন্ট করে রেখেছে। তো এই রিভিউটাও যদি আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারি, তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আমরা পেয়ে যাচ্ছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না থাকাতে কি বিপদ দেখেন, আমরা কিছু জজরে এখন হাইকোর্টে বলছি যে ওনাদের থাকা উচিত না, কারণ ওনারা একেবারেই দলদাসের মতো কাজ করেছে, তাদেরকে আমরা সরাইতে পারছি না। ভলান্টারিলি যদি তারা না যায়, তাহলে আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা ব্যবহার করতে পারছি না। একইভাবে পাবলিক সার্ভিস কমিশন, তাদেরকে সরাতে গেলেও আমার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে। দুদুকের এদেরকে সরাতে গেলেও সুপ্রিম জুডিশিয়াল, অর্থাৎ সাংবিধানিক যত প্রতিষ্ঠানগুলো আছে সেটা তো আমাকে সাংবিধানিকভাবে তাদের সরাইতে হবে। তো এই কাজগুলো তো এখন সরকারের তো খুবই গুরুত্ব দিয়ে এগুলো করা উচিত, যেহেতু একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাটোয়ারি সাহেব বা অসীম যেটা বলল যে এখন সংবিধান যেটা আছে এটার মধ্যে হাত দেওয়া, হ্যাঁ, এই সরকারের ম্যান্ডেটও নাই, এটা সম্ভাবনা, এটা রাজনৈতিক সরকার করবে। তো সেই জায়গায় আমি বলবো এই সরকার করতে পারে বিচার বিভাগের মাধ্যমে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে অনেক কিছু সলিউশন তারা দিয়ে যেতে পারে। আমি সেই আশার মধ্যেই আছি যে তারা করবে। তার মানে এই সরকারের হাতে বিচার বিভাগকে সাথে মানে সহায়তায় এটা একটা করতে পারবে, সেখানে সংসদের প্রয়োজন হবে না বা আলাদা করে ইয়ের প্রয়োজন হবে না। একটা ভালো সহজ সমাধানের জায়গায় আমরা পেলাম সুমিত চৌধুরী বলে। অসীম দার কাছে আমরা একটু আসি, সেটা হচ্ছে রাজনীতি একদম মহাসচিব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মহাসচিব, যে রাজনৈতিক দলগুলো ছাড়া এই সংবিধানে কোনো হাত দেওয়া যাবে না, এখতিয়ার নাই। কারণ এখন সংবিধানে যদি কোনো পরিবর্তন পরিমার্জন বা কিছু করতে হয় সেগুলো রাজনৈতিক দলই করবে। এখন যা কিছুই এই সরকার করে যাক, আমরা পরবর্তী রাজনৈতিক দলগুলো দেখি নিজেদের ইচ্ছা মতো সব কিছু পরিবর্তন করতে পারে। যে বেসিক ঘটনা যে কেউ এসে এটাকে পরিবর্তন করতে পারবে না, এমন একটা শক্ত জায়গা থেকে যদি রাখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য লাগবে, সেখানে আওয়ামী লীগকেও লাগবে। সেটা কি আসলে সম্ভব? একটা জিনিস বলি আমি, যে আমি একটা কিছু আজকে করে গেলাম, যে আগামীকাল আরেকজন আসলো, আমি যদি আইন করে যাই যে পরবর্তীতে যে আসবে সে করতে পারবে না, তাহলে জিনিসটা হচ্ছে যে স্পিরিটটা কিন্তু থাকে না। কারণ নিত্যদিন আমাদেরকে নিত্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আমরা তো ব্রিটেনের পার্লামেন্টের কথা বলা আছে যে ওখানে the present parliament cannot bind future parliament, cannot be bound by the past parliament. তো তাহলে আপনার সেই স্পিরিটটা, যা আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি আমরা এখন ফলো করছি, সেম জিনিস, যে আগে একটা হয়েছে তার মানে আমি সংশোধন করতে পারবো না, আগের সংসদ আগের পার্লামেন্ট আমাকে বাইন্ডিং একটা এর মধ্যে অব্লিগেশনে রাখতে পারবে না। তাহলে কেন পারবে না? এটা হচ্ছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই হচ্ছে সংবিধান। তাহলে মানুষ কি চায়, সে কারণে বলছি আপনি ও ধরনের কোনো কিছু করতে পারবেন না, এটা ওপেন রাখা উচিত। আমি এই জন্য বলি যে সংশোধন করা যাবে, করতে হবে মানুষের প্রয়োজনে। আপনি সংবিধান দিয়ে মানুষকে বাধ্য করবেন না, মানুষই বাধ্য করবে যে সংবিধানটা কোন পথে যাবে। এটা হচ্ছে যেমন মূল প্রতিপাদ্য বিষয় ব্রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে। ব্রিটেনে আপনার কেন লেখা হয়নি এ কারণেই যে একটা গদ বাঁধা ছকের মধ্যে আপনারা আমাদের ওই যে আপনার কি বলে এটা বাল্য শিক্ষার মতো হয়ে যাবে, তারা সেটাতে রাখেননি। কিন্তু তারা কি চলছেন না? তারা চলছেন। বিভিন্ন দেশে রিটেন আছে, সেটা তাদের প্রয়োজন অনুযায়ী তারা করছেন, সব জায়গাতে আছে। ভারতের সংবিধান আর আমাদের সংবিধান দেখবেন যে একই রকম বলতে গেলে, টোটালটাই দেখা গেছে যে আপনার আমাদেরটা আর ওটা একেবারে মনে হয় যেন ডিটো কপির মতো। হয়তো নাম্বারে আপনার এদিক ওদিক, একের জায়গায় কারো 3, কারো 5-এর জায়গায় 7। এখন আমাদের মহাসচিব সাহেব যে কথাটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোই করবে, কারণ রাজনৈতিক দলগুলোকে ম্যান্ডেট দেয় কে? যখন রাজনৈতিক সরকার হয় তখন সেটা জনগণ। তাহলে আপনি কি বলবেন যে এখন যে সরকার আছে সেটা কি ম্যান্ডেটবিহীন? না, নিশ্চয়ই না। এটাও জনগণের ম্যান্ডেট পাওয়া, কিন্তু এটা সংসদের মাধ্যমে আসেনি, এটা আপনার সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে এটা যে বৈধ সেটা বলা হয়েছে। তাহলে আপনি যখন কিছু সংশোধনী আপনি করতে পারবেন, যেটা হয়তো দেখা গেছে রাজনৈতিক সরকাররা পারে না বা করে না বা আন্তরিকতাটা দেখায় না, সেক্ষেত্রে আপনি মনে করেন যে সুপারিশ করতে পারেন। আর যদি পাশ করাতে হয়, স্যার যে কথাটা বলেছেন যে সহজ বিষয় আছে, সুপ্রিম কোর্টের রেফারেন্স আসতে পারে, তো সে জায়গাতে সুপ্রিম কোর্টের সহায়তা নয়, সুপ্রিম কোর্ট আইন বিশ্লেষণ করে, বিভিন্ন প্রেসিডেন্স বিশ্লেষণ করে, সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আইনের যেন কোনো ব্যত্যয় না হয়, আপনার নিঃসন্দেহে কোনো না কোনো কিছু একটা সুপারিশ করতেই পারেন। তো সেভাবে মনে করেন যে কোনো সংশোধনী যদি আসে,
কিন্তু এই সংশোধনী বা আপনার এই যে সংবিধান এ নিয়ে কিন্তু আপনার সাধারণ মানুষের কিছু যায় আসে না। মানুষ কিন্তু এটা উল্টিও দেখে না। আমাদের সামরিক শাসন তো আমাদের দেশে ছিল, তো সামরিক শাসনের সময় তো সংবিধানটা এভাবে উল্টে থাকে, দেশ কি চলেনি? চলে। আমি সে কারণেই বলছি যে আমরা সংবিধান করে এত কিছু করছি, আপনি সংশোধন করলেন, পরবর্তী সরকার এসে সে যে সংবিধান ভায়োলেট করবে না। আগে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যক্তি চরিত্রের সংশোধনটা হওয়া উচিত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আসা উচিত, মানুষের জন্য রাজনীতি হওয়া উচিত, জনগণের জন্য শাসন সুশাসন। আপনার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা থাকতে হবে সবার, জিরো টলারেন্স আপনাকে করতে হবে। আপনি একদিনই কেউ কোনো কিছু পারবে না, কিন্তু আপনার শুরুটা তো করতে হবে কাউকে না কাউকে। আমরা চাই যে যাই হোক না কেন সংস্কার, যাই হোক না কেন সংশোধন, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সেটা হওয়া উচিত, রাজনৈতিক দলের কল্যাণে না। নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক দলগুলোই যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার কথাতেই আসি, তারা মনে করে যে জনগণের ম্যান্ডেট যেহেতু তাদের আছে, জনগণের ভালোটা তারা অনেক বেশি বোঝে এবং জনগণের চায় ভালো বলেই তারা নানা কিছু নিজের মতো করে পরিবর্তন করে। কারণ সকল জনগণের তো একজন একজন করে আপনি মতামত দিতে পারবেন না, এটা সম্ভব না। আমি একটু তাহলে বলি, আপনি জাস্ট একটু অ্যাড করে দেখেন। 2001 সালে 4 দলীয় জোট সরকারও কিন্তু আপনার 2/3 মেজরিটি পেয়েছে। তারা কিন্তু চাইলে আপনার 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করতে পারত, সংসদের সাংবিধানিক করেই কিন্তু সংবিধান আপনার সংশোধন করেই কিন্তু করতে পারতো, সেটা করেনি। আপনি দেখেন তো কারা সংবিধান ভায়োলেট করেছে? রাজনৈতিক দলগুলো, সরকার তো ক্ষমতায় ছিল। তা আপনি যদি সেই স্ট্যাটিস্টিক্সটা নেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর বিগত 16 বছরে কি হয়েছে? 16 বছরে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, আদালতের ঘাড়ে বন্দুক রাখা হয়েছে, ব্যবহার করা হয়েছে, কিন্তু আবার আলটিমেটলি দেখা গেছে সংবিধানকে আপনার মানেননি। যেখানে আমরা বলি জনগণের সরাসরি ভোটে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন, 2014 সালের নির্বাচনে কি হলো? 153 জন বিনা ভোটে আসলেন। তো তাহলে সেটা তো আপনার সংবিধানকে ভায়োলেট করা হলো সরাসরি। হয়েছে, এবং তারপরও টানা 16 বছর আমরা নানা ধরনের চালিয়েছে তারা এরকম করে, কিন্তু যাতে এরকম করে না চলে। এবং যেহেতু একটা প্রস্তাবনা আসলো যে হ্যাঁ বিচার বিভাগের মাধ্যমে এটা সম্ভব, কিন্তু বিচার বিভাগকে আসলে প্রভাব মুক্ত রাখার অবস্থাও কি সবাই রাখতে পেরেছে কিনা, এই সরকারও কতখানি পেরেছে, আমরা বিরতির পর তা জানি। একদম শেষ মুহূর্তে আছি আমরা, এবং ছোট্ট সময় নিয়ে যেহেতু আছি, আমরা বিচার বিভাগ আলাদা করার বিষয়ে শুধু একটা লাইন করে জানতে চাই আমাদের অতিথিদের কাছে। শামীম হায়দার পাটোয়ারি দিয়ে শুরু করি। অনেক মামলা প্রত্যাহার হয়েছে এর মধ্যে, এবং অনেক সন্ত্রাসীও ছাড়া পেয়েছে, জানিয়ে আবার একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে এই সরকারের সময়ও। কাজে বিচার বিভাগকে আসলেও এই আলাদা প্রভাবমুক্ত করার বিচার বিভাগকে প্রথমত করতেই হবে, কারণ আপনি না হলে দেশ টিকবে না, রাষ্ট্র টিকবে না, কাঠামো টিকবে না। একটা হচ্ছে আমরা 15 অ্যামেন্ডমেন্ট নিয়েই মেইন দ্বন্দ্বটা, যদি টেকনিক্যাল পয়েন্ট থাকে সুপ্রিম কোর্ট মনে করে এটাকে বাতিল করতে পারে, সে বিষয়ে বিজ্ঞ আইনজীবীরা মতামত দিতে পারে। তবে অ্যাডভাইজারি অপিনিয়ন 106 এর ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আছে। 106 হচ্ছে যদি কোশ্চেন অফ ল অ্যারাইজ করে অর লাইকলি টু অ্যারাইজ, তাহলে রাষ্ট্রপতি রেফারেন্সে পাঠাতে পারেন অপিনিয়নের জন্য। যেখানে ল নাই সেখানে ল তৈরি করার দায়িত্ব অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়ে সুপ্রিম কোর্টের না, এটা রাজনীতিবিদের কাজ, পার্লামেন্টের কাজ, সংবিধানের কাজ। ওই জায়গাতে সুপ্রিম কোর্ট গেলে কিন্তু সেপারেশন অফ পাওয়ার ভঙ্গ হয়ে যাবে। আরেকটি যেটি বলবো সেটা হচ্ছে আমাদের এই সংবিধানের যেন ভঙ্গ না হয়, যেটুকু আছে এটা মাথায় রাখতে হবে। এই কিছুদিন আগেও দেখলাম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অনেক দাবি উঠছে, এখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের দাবি অনেকে করছে। দেখুন, রাষ্ট্র বাঁচাতে গেলে এই কিছু জিনিসকে আপনার পাস্ট অ্যান্ড ক্লোজ হিসেবে কন্ডোন করতে হবে। স্পিকার, রাষ্ট্রপতি, সংবিধান, এই পদগুলো চলে গেলে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। আপনি যে রিফর্ম করতে চান, যে কাঠামো তৈরি করতে চান, সেই পর্যন্ত এদেরকে রাখতে হবে, নইলে এই সংকটটা তৈরি হবে। সুব্রত চৌধুরী, আপনার একটু বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, এটা আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি এক সময় আমাদের কাছে বলতেন আর কি, যে ভাই বিএনপি এবার আওয়ামী লীগ দুই দলেই তো চায় না বিচার বিভাগ স্বাধীন হোক। হ্যাঁ, আবার যখন অপোজিশনে থাকে তখন সবাই বলে যে বিচার বিভাগের স্বাধীনতা। তবে এই সরকার একটা ভালো কাজ করেছে, বিচার বিভাগের সংস্কারের জন্য যে কমিশনটা করেছে, অত্যন্ত যোগ্য ব্যক্তিকে সেখানে দিয়েছে, বিচারপতি শাহ আবু নঈম, এবং আমাদের বর্তমান যিনি প্রধান বিচারপতি, অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি, তিনিও একটা 25 দফা রূপরেখা দিয়েছে বিচার বিভাগের সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা। এটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে, এবং এই যে কমিশনের মধ্যে একজন মেম্বার রাখা হয়েছে মাজদার হোসেন, যে মাজদার হোসেনের ঐতিহাসিক মামলার কারণে বিচার বিভাগের স্বাধীনতা অগ্রগতি হয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক, রাজনৈতিক প্রভাবের কারণে আমরা সেই রাইটও কার্যকরী করতে পারি নাই। সুতরাং এখন একটা বড় সুযোগ আসছে আমাদের সামনে, অবশ্যই আমরা বিচার বিভাগে পরিপূর্ণ স্বাধীনতা এবার অর্জন করতে পারব। আমরাও সেটা চাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম।
আসসালামু আলাইকুম। আপনি যে স্বাধীনতার কথা বললেন তো বিচার বিভাগের, মূলত আপনার বিচার বিভাগের স্বাধীনতা থাকার পরেও বিচারকরা যদি নিজে মনে না করেন যে তিনি স্বাধীন, তিনি যদি আপনার ওই যে ঢাকাতে যার পোস্টিং আছে উনি যদি চিন্তা করেন যে আমার বউ বাচ্চা সহ এখানে আছি, ইংলিশ মিডিয়ামে আমার ছেলে মেয়েরা পড়ালেখা করে, আমি যদি সরকারের বিরুদ্ধে কোনো এই করি তাহলে তো আমাকে খাগড়াছড়ি যেতে হবে, বান্দরবান যেতে হবে, এই শঙ্কা থেকে মুক্ত হয়ে আপনার মুক্ত বিহঙ্গের মতো সাহস দেখিয়ে ওই যে রংপুরের আবু সাইদ যেমন একটার পর একটা গুলি বুকে পেতে নিয়েছিল, ওনাদেরকেও এগিয়ে আসতে হবে। ওই পর্যন্ত না হলে কোনোদিন কোনো স্বাধীনতার কোনো কাজ হবে না। আপনি যতই মুখে বলেন স্বাধীনতা, কাগজে কলমে থাকবে, কিন্তু আপনার ওই যে গোয়ালে গেলে পাবেন। কিন্তু আমরা মনে করি সেই স্বাধীনতা রাজনৈতিক দলগুলির দেওয়ার কথা, কারণ তোষামোদি করলেই ভালো জায়গায় পোস্টিং নানা জায়গায় রেখে দেওয়া, এটা যখন আপনারা বন্ধ করবেন তখনও নিশ্চয়ই বিচারপতিদের অবস্থা। আমি আপনাকে একটা কথা বলি, 16 বছর আন্দোলন হয়েছে, দেখেন 16 বছর মনে করেন যে পুলিশ গুলি করতো, হয়তো দেখা গেছে ভয় পেয়ে চলে পালিয়ে যেত, কিন্তু এবারের কিন্তু তা হয়নি, আপনার রুখে দাঁড়িয়েছে। সেজন্য বলছি কাউকে না কাউকে, ঠিক আছে রাজনীতিবিদরা খারাপ, তা আসেন আপনি তাহলে ওখানে যান কেন, বিচার বিভাগে কেন যাচ্ছেন? আপনি যাবেন না।